আসসালামু আলাইকুম, ট্রাই ডট ফুলফিলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে দি স্টাডি অফ পোয়েট্রি এর একটা প্রশ্ন পড়ছি। প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ টাচস্টোন মেথড, হোয়াট আর ইটস মেরিটস এন্ড ডিমেরিটস। টাচস্টোন মেথডটা কি, এর গুণ দোষ। রাইট এ ক্রিটিক্যাল নোট অন দ্য টাচস্টোন মেথড, এটা সম্পর্কে আলোচনা বলছে। ওকে, তো আগে আমরা জেনে নেই দি স্টাডি অফ পোয়েট্রির মধ্যে ম্যাথিউ আর্নল্ড, তিনি 18 সেঞ্চুরিতে কবিতা লেখার যে ধারাটা ছিল সেটা নিয়ে আলোচনা করেছেন। বিভিন্ন লেখকের কবিতা, সেগুলো কোন মানের কবিতা তিনি তা মূল্যায়ন করেছেন। তাছাড়া তিনি এখানে কবিতা মূল্যায়ন করার জন্য একটি পদ্ধতি দিয়েছেন, যে ক্রিটিকরা, সমালোচকরা, তারা এই পদ্ধতিতে কবিতাগুলোকে মূল্যায়ন করলে ভালো কবিতা এবং অপেক্ষাকৃত কম মানের কবিতা সেগুলো তারা আলাদা করতে পারবেন। এই পদ্ধতিটার নাম হচ্ছে টাচস্টোন মেথড। ওকে, আর স্টাডি অফ পোয়েট্রি সামারিটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটাও দেখে আসতে পারো, সেখানেও ডিসকাস করা আছে এটি। আমরা যেহেতু স্টাডি গাইড থেকে পড়ছি, সবার পড়তে সুবিধা হবে, স্টাডি গাইডের পেজ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আমরা শুরু করছি পড়া। A piece of literary works is usually evaluated in different ways. একটা সাহিত্যের লেখাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। আর্নল্ড স্পিক্স অফ থ্রি কাইন্ডস অফ এস্টিমেটস, পার্সোনাল, হিস্টোরিক্যাল, রিয়েল। তিনি তিন ধরনের পদ্ধতি বলেছেন যে একটা সাহিত্যিক রচনাকে ব্যাখ্যা করার। একটা হচ্ছে পার্সোনাল এস্টিমেট, পার্সোনালি ব্যাখ্যা করা, হিস্ট্রিক্যাল, ঐতিহাসিক দিক বিবেচনা করে এটার মূল্যায়ন নির্ণয় করা, এন্ড রিয়েল, এবং বাস্তবতার সাথে মিল রেখে এটার মূল্যায়ন করা। ওকে, রিয়েল এস্টিমেটটা কি, পার্সোনাল এস্টিমেট কি, হিস্টোরিক্যাল এস্টিমেট কি, এটা আমাদের এই পার্টের সামারির যে লেকচারটা আছে ওখানে বিস্তারিত আলোচনা করা আছে, ওখানে দেখতে পারবে। The first two estimates are considered to be inappropriate and inadequate by him, as they are limited to just the quality of the poetical works. ম্যাথিউ আর্নল্ড বলেছেন যে প্রথম দুইটা রয়েছে, পার্সোনাল এস্টিমেট আর হিস্টোরিক্যাল এস্টিমেট, এই দুইটা সঠিক না। কারণ পার্সোনাল এস্টিমেটে এখানে একজন বিচারক বা সমালোচকের ব্যক্তিগত বিষয় চলে আসতে পারে। তিনি ব্যক্তিগত পছন্দ দিয়ে একজন কবির লেখাকে মূল্যায়ন করতে শুরু করবেন। হিস্টোরিক্যাল এস্টিমেটে ঐতিহাসিক গুরুত্বের কারণে লেখাগুলোর দুর্বলতা বিচারে আনা হয় না, তো দুর্বলতার সমালোচনা করা হয় না, তো এটাও তিনি বাদ দিয়ে দিয়েছেন। বাকি থাকলো শুধুমাত্র রিয়েল এস্টিমেট। The theory or method he thinks to be real is the টাচস্টোন মেথড। আর এই রিয়েল এস্টিমেটের মধ্যে টাচস্টোনটা হচ্ছে সবচেয়ে উত্তম, তিনি এটা বলেছেন। It may also be called the comparative method। আর কম্পারেটিভ মেথড বা তুলনামূলক পদ্ধতি বলা যেতে পারে, যেহেতু তুলনার মাধ্যমে এই পদ্ধতিতে নির্ণয় করা হয় কার লেখা ভালো, কার লেখা ভালো না। In order to guide the critic in the performance of his study, he prescribes this method। তো তিনি এই পদ্ধতি কেন বললেন ম্যাথিউ আর্নল্ড? তিনি গাইড করেছেন একজন সমালোচককে, তিনি কিভাবে সমালোচনা করলে ভালো করে একটা কবিতা বা লেখার সমালোচনা করতে পারেন। Okay, he points out that it is useless to lay down for the purpose of criticism abstract characteristics of high quality of the poem। শুধুমাত্র কবিতার যে কোয়ালিটি রয়েছে, এই কোয়ালিটির উপর ভিত্তি করে একটা কবিতাকে জাজ করা, সেটা তিনি বলছেন যে ইউজলেস, এটা প্রয়োজনহীন, এটা তেমন আর প্রয়োজন নেই। To initiate his method, Arnold says it is much better simply to have recourse to concrete example, to take specimens of poetry of the very highest quality, and to say the characters of a high quality of poetry are what is expressed here। আর্নল্ড এখানে বলেছেন যে এটাই ভালো হবে যদি একটা কনক্রিট বা জমাটবদ্ধ বোঝায়, কনক্রিট বলতে, অথবা সত্য একটা এক্সাম্পলের মাধ্যমে যদি কবিতাকে বিচার করা হয় যে এই কবিতা কিরকম হলো, কোয়ালিটি সম্পন্ন হলো না কোয়ালিটি লেস হলো, তখন বোঝা যাবে যে কবিতাটার মান কতটুকু। তিনি এটা বলেছেন এখানে। তিনি বলছেন যে অন্যান্য ভালো কবিতাগুলো থেকে স্পেসিমেন বা নমুনা সংগ্রহ করে সেই নমুনা অনুযায়ী একটা কবিতাকে বিচার করা। যদি একটা উচ্চমানের কবির কবিতার সমান যদি হয়, তাহলে বুঝে নেব যে এই কবিতাও সেরকম উচ্চমানের একটা কবিতা। আর যদি আমি যে কবিতার সমালোচনা করছি সেটি ওই কবিতার মানের না হয়, তাহলে এই কবিতাটা উৎকৃষ্ট মানের না। এটা বলছেন তিনি প্রয়োগ করার জন্য। ওকে, দি ক্যারেক্টারস অফ হাই কোয়ালিটি অফ পোয়েট্রি আর হোয়াট ইজ এক্সপ্রেসড দেয়ার। ওকে, তো একটা হাই কোয়ালিটির কবিতার মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স, যে কবিতা লেখার ভাষা, তারপরে হচ্ছে কবিতা লেখার স্টাইল, এগুলো যেরকম আমি যে কবিতার সমালোচনা করছি সেটাও যদি ওইটার মতো হয়, তাহলে ধরে নেব যে এটা
খুবই ভালো মানের একটা কবিতা। To enjoy and feel the best work of real classic, he advises us to avoid the historic and personal estimate. তিনি প্রথম যে হিস্ট্রিক আর পার্সোনাল এস্টিমেট বা সমালোচনা করার অথবা কবিতার মূল্যায়ন করার দুইটি পদ্ধতি, এগুলো থেকে সরে আসতে বলেছেন। Because these two estimates lead us to judge poetry to a narrow corner and we fail to appreciate the wide difference between the great and the lesser works. তো বলছেন যে এই দুইটা পদ্ধতিতে যদি আমরা একটা কবিতার সমালোচনা করি বা জাজ করি, মূল্যায়ন বিচার করি, তাহলে আমরা একটি নেরো বা ক্ষুদ্র অংশ থেকে এটার সমালোচনা বা বিশ্লেষণ করবো। একটা কবিতার ওয়াইড রেঞ্জ থেকে এটা বিশ্লেষণ হবে না। এজন্য তিনি এই দুই পদ্ধতিকে গ্রহণ না করার জন্য বলেছেন। পার্সোনাল এস্টিমেট, রিয়েল হিস্ট্রিক্যাল এস্টিমেটকে। ওকে, দি বেস্ট কোয়ালিটি ইজ টু বি ফাউন্ড হি হোল্ডস ইন দ্য গ্রেট ওয়ার্কস অফ পোয়েট্রি। যে মহান লেখাগুলো রয়েছে কবিতা, আগের যুগের বড় বড় কবি সাহিত্যিক, তারা ভালো মানের যে কবিতাগুলো লিখেছেন সেগুলোই হবে আমাদের কবিতা মূল্যায়নের মাপকাঠি। সো দ্য বেস্ট কোয়ালিটি ইজ হোয়াট ইজ এক্সপ্রেসড ইন দ্য গ্রেট পোয়েট্রি, বাট ইফ ইট ইজ নট এনাফ, হিয়ার্স দ্যাট দ্য হাই কোয়ালিটিজ লাই বোথ ইন দ্য ম্যাটার অ্যান্ড সাবস্টেন্স অফ দ্য পোয়েট্রি। তো তিনি বলছেন যে ওরকমই আমরা কবিতার মূল্য নির্ধারণ করবো অথবা কবিতার সমালোচনা করব অথবা কবিতাকে বিচার করব আমাদের যে ক্লাসিক লেখাগুলো রয়েছে, তো উৎকৃষ্ট মানের লেখাগুলো রয়েছে সেগুলোর অনুযায়ী, সেগুলোর সাথে আমরা কম্পেয়ার করব, তুলনা করব। যদি এগুলোর মতো হয় তাহলে ভালো, না হলে নাই। বলছেন যে কি কি কম্পেয়ার করবো? ম্যাটার, কবিতা লেখার যে বিষয় লেখা হয়েছে ওই বিষয়টা, সাবস্টেন্স, কবিতার মধ্যে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে, কবিতার ভাষা হতে পারে, কবিতার লেখার স্টাইল হতে পারে, তারপরে হচ্ছে এখানে কবিতার পোয়েটিক ডিকশন হতে পারে, তারপরে পোয়েটিক ডিভাইস কি ইউজ করে সেগুলো হতে পারে। এন্ড ইন দ্য ম্যানার এন্ড স্টাইল, কবিতার ধরন আর স্টাইল, যেটা কোন স্টাইলে কবিতা লিখেছেন, কোন ছন্দ, কোন নিয়মে লিখেছেন, এগুলো আমাদের এই পরিমাপের মানদণ্ড হিসেবে কাজ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। These things have a mark and accent of the high beauty, worth and power. তিনি বলছেন যে এই যে বিষয়গুলো দিয়ে আমরা কবিতার মূল্যায়ন করব সেগুলোর একটা ভালো ধরনের অবস্থান রয়েছে, সৌন্দর্য রয়েছে, ক্ষমতা রয়েছে, মূল্য রয়েছে। The substance and matter will possess in an eminent degree. ভালো কবিতার যে সাবস্টেন্স বা যেগুলো ব্যবহার করা হয়েছে কবিতার মধ্যে, যে উপাদানগুলো, যেমন শব্দ, বাক্য, পোয়েটিক ডিকশন, কবিতার যে চিন্তাধারা, এগুলো হচ্ছে সাবস্টেন্স। এন্ড ম্যাটার, যে কবিতার যে বিষয়বস্তুর উপর কবিতাটা লেখা হয়েছে সেগুলো থাকবে এমিনেন্ট ডিগ্রি, মানে বিশাল একটা মহৎ মান থাকবে এগুলো, এই যে কবিতায় ব্যবহার করবে কবি। ট্রুথ এন্ড হাই সিরিয়াসনেস, এগুলোর মধ্যে সত্যতা থাকবে এবং অতি আন্তরিকতা বা গম্ভীরতা থাকবে কবির সব আন্তরিকতা, তার এক্সপিরিয়েন্স, জীবনের মূল্যায়ন, অন্তর থেকে কবিতা লিখবেন আর কি, এরকম এগুলো থাকতে হবে, তখনই একটা কবিতা হাই কবিতা হয়ে দেখা দেবে। দিস ক্যারেক্টার ইজ ইনসেপারেবল ফ্রম দ্য সুপিরিয়রিটি অফ ডিকশন এন্ড মুভমেন্ট। তিনি বলছেন যে এগুলো ছাড়াও আমাদেরকে ডিকশন দেখতে হবে। ডিকশন বলতে বোঝায় কথামালার ব্যবহার, কবিতার মধ্যে কিরকম শব্দ কবি ব্যবহার করেছেন, এগুলো কি উন্নত মানের শব্দ নাকি একেবারে লো কোয়ালিটির শব্দ। তারপরে মুভমেন্ট, কবিতার যে ক্রমধারা রয়েছে, কবিতাটা শুরু হয়েছে, এটা সুন্দরভাবে এগিয়ে গিয়েছে, এগিয়ে গিয়ে এক জায়গায় এসে শেষ হয়েছে, এই যে ক্রমধারাটা রয়েছে সেটাও থাকতে হবে উচ্চ পর্যায়ের। which marks the style and manner. Okay, the touchstone method therefore consists in comparison between the lines and expression of great masters with those of other poets. তিনি বলছেন যে টাচস্টোন মেথডটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে গ্রেট মাস্টার্স বা যারা ভালো মানের কবিতা লিখেছেন ওইসব কবিদের লেখাকে মানদণ্ড হিসেবে ধরে, ওইসব লেখকের লেখা থেকে দু একটা লাইন নিয়ে এসে অথবা কিছু এক্সপ্রেশন নিয়ে এসে সেগুলো দ্বারা পরবর্তী কবিদের লেখাগুলোকে মূল্যায়ন করবেন। যদি ওই কবিদের মতো লেখাগুলো হয় তখন সেগুলো হবে উৎকৃষ্ট মানের কবিতা, আর যদি ওই ক্লাসিক কবিদের, উন্নত মানের কবিদের লেখার মতো এই কবিতাগুলো না হয় তাহলে আমরা যে কবিতার সমালোচনা করছি বা কবিতা যে জাজ করব সেটা হাই কবিতা হবে না। ওকে, according to Arnold, the lines and expressions of the great masters will be applied as a touchstone to others poetry. touchstone বলা হয় এজন্য যে টাচস্টোন বলতে কোষ্ঠী পাথর বোঝায়, যে পাথরের মাধ্যমে স্বর্ণ খাঁটি না নকল এটা টেস্ট করা হয়। তো বলছেন যে কবিতার কোষ্ঠী পাথর হবে ক্লাসিক্স লেখকদের কবিতাগুলো। ওই কবিতাগুলো দিয়ে আমরা পরবর্তী যারা কবি রয়েছেন অথবা আমরা যে কবির সমালোচনা করছি অথবা মূল্যায়ন করছি সেই কবির লেখাগুলোকে আমরা ওই ক্লাসিক্স কবিদের লেখাগুলো দ্বারা কম্পেয়ার করব বা এগুলো দিয়ে আমরা পরখ করে দেখবো এগুলো ঠিক আছে কিনা। The approach to life of which poetry is the interpretation may not be similar, the meaning may be dissimilar. হতে পারে
যে ক্লাসিক কবির কবিতা দিয়ে আমরা মূল্যায়ন করছি আমাদের যে কবিতাটা, সেটার সাথে অর্থের মিল না থাকতে পারে, এটার এক্সপ্রেশন অফ লাইফ, সেখানে জীবনকে যেভাবে ফুটিয়ে তুলেছে ক্লাসিক কবি, সেটার সাথে আমাদের যে কবি আমরা সমালোচনা করছি তার কবিতার মিল নাও থাকতে পারে। If we have any text, we shall be able to find the infallible touchstone to reject the purpose in absence of high poetic quality of other poetry. ওকে, যদি আমরা এই টাচস্টোন মেথডটা আমরা প্রয়োগ করি তাহলে আমরা অব্যক্তভাবে এটা নির্ণয় করতে পারবো যে কোন কবির কবিতার মধ্যে পোয়েটিক কোয়ালিটি রয়েছে, কবিতা লেখার উচ্চ পর্যায়ের গুণ রয়েছে, কার কবিতার মধ্যে উচ্চ পর্যায়ের গুণ নেই। ওকে, to illustrate his theory of the touchstone, Arnold took lines from Homer, Dante, Shakespeare, Milton, in which the very qualities of great poetry are expressed. তিনি এক্সাম্পল স্বরূপ এই কবিদের কবিতাগুলো এনেছেন, এদের কবিতা এই হাই কোয়ালিটি বা ক্লাসিক কোয়ালিটি গুলো রয়েছে, হোমার, ডান্টে, শেক্সপিয়ার আর মিল্টনের কবিতা। ওকে, the touchstone method has obvious limitation, এটার অনেক লিমিটেশন রয়েছে। the selection of lines is not and cannot be unanimous, বলছেন যে আমরা যে লাইনগুলো দ্বারা কবিতার সমালোচনা বা কবিতাকে পরখ করে দেখব অথবা কবিতার মূল্যায়ন বিচার করব, ক্লাসিক্স লেখকের কবিতার যে লাইনগুলো দ্বারা, ওই লাইনগুলো যে সবার কাছে গ্রহণযোগ্য হবে সেরকম না। অনেকে হতে পারে যে আমি যে লাইনগুলো দিয়ে একটা কবিতার মূল্যায়ন করছি, অন্য একজন ক্রিটিক সে হয়তো এটাকে গ্রহণযোগ্য করতে নাও পারে, সে বলবে যে এই লাইনগুলো তেমন উৎকৃষ্ট মানের লেখা না। তো এটা বলছেন যে একটা সমস্যা টাচস্টোন মেথডের। Mark Van Doren, a veteran critic, says that most of the touchstones of Arnold deal in pain and sad memories. তিনি বলছেন যে টাচস্টোন মেথডটা ব্যবহৃত হয় দুঃখের যে কবিতাগুলো রয়েছে অথবা থিমগুলো রয়েছে ওই থিমের উপরে, and sad memories, so it becomes personal and falls short of requirement. তো বলছেন যে যেহেতু এটা একটা নির্দিষ্ট বিষয়ের উপরে টাচস্টোন মেথডটা প্রয়োগ করা হয়, সেহেতু এটা পুরো একটা কবিতার জগৎকে মূল্যায়ন করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারবে না, অথবা পদ্ধতি হিসেবে। Besides, the true worth of a work can be judged by its expression and not by single lines or brief passages. তারপরে বলছেন যে একটা জাস্ট বাই ইটস এক্সপ্রেশন এন্ড নট বাই সিঙ্গল লাইনস অর ব্রিফ প্যাসেজেস। তিনি বলছেন যে শুধুমাত্র সামান্য কিছু লাইন দিয়ে একটা কবিতার মূল্যায়ন করা যায় না, এখানে এটার ফুল যে এক্সপ্রেশনটা প্রকাশটা রয়েছে সেটাকে নিয়ে আসতে হবে, এনে একটা কবির কবিতার মধ্যে তার ভাব, তার চিন্তা ভাবনা যে প্রকাশ ঘটেছে সবগুলো নিয়ে মূল্যায়ন করতে হবে। তো এটাও ম্যাথিউ আর্নল্ড নিজে বলেছেন। দেখা যাচ্ছে যে তার নিজের কথার মধ্যে এখানে সমস্যা দেখা দিয়েছে। Here he contradicts his own earlier pronouncements. সে তার নিজের আগের বক্তব্যের বিরোধিতা নিজেই করেছেন ম্যাথিউ আর্নল্ড। যেহেতু তিনি আগে বলেছেন যে উৎকৃষ্ট কবিতা বা ক্লাসিক্স কবিতার কিছু লাইন দিয়ে আমরা আমাদের যে কবিতাটা রয়েছে সেটার মূল্যায়ন করব, বিচার করব, কিন্তু পরে বলেছেন যে ওই কবিতার ফুল এক্সপ্রেশনটা, ভাবটাকে আমরা গ্রহণ করব মূল্যায়ন হিসেবে। তো নিজের কথার মধ্যেই দুই ধরনের কথা এসে গেল। In spite of all the defects of the touchstone method, we must recognize Arnold's contribution to make criticism real, although it is difficult for ordinary readers. বলছেন যে যদিও এটার অনেক লিমিটেশন রয়েছে, তারপরেও তিনি যে পদ্ধতিটা দিয়েছেন সেটা ক্রিটিসিজমকে একটা বাস্তবতায় রূপ দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন, এবং যদিও এটি নর্মাল যারা রিডার রয়েছেন তাদের ক্ষেত্রে এটা কঠিন হবে যে এই পদ্ধতিতে একটা কবিতার মূল্যায়ন বিচার করা। এখন আমরা সবার শেষে এটা বলে দিই যে টাচস্টোন মেথডটার সংক্ষিপ্ত রূপ কি। ম্যাথিউ আর্নল্ড তিনি বলেছেন যে একটা কোষ্টি পাথর দিয়ে যেভাবে সোনা খাঁটি না নকল এটা জাজ করা যায়, সেরকম উৎকৃষ্ট মানের যে লেখকরা রয়েছেন, উৎকৃষ্ট যে লেখাগুলো রয়েছে সাহিত্যে, সেই লেখাগুলো দিয়ে পরবর্তী যে লেখা রয়েছে, একজন কবি কোনো একটা কিছু লিখলেন, সেটাকে আমরা ওই উৎকৃষ্ট লেখকের লেখা দ্বারা পরিমাপ করব। যদি উৎকৃষ্ট লেখকের লেখার নিয়ম অনুযায়ী এটা লেখা হয় তাহলে এটা উৎকৃষ্ট, যদি লেখা না হয় উৎকৃষ্ট না। এই হচ্ছে টাচস্টোন মেথড, যা ম্যাথিউ আর্নল্ড দেয়া। ধন্যবাদ সবাইকে। যদি লেকচারটি প্রয়োজনীয় মনে হয় অবশ্যই এটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবে। যে সকল বন্ধুরা আমাদের চ্যানেল সম্পর্কে জানে না তাদেরকে অবশ্যই এটি সম্পর্কে জানিয়ে দেবে, এবং কমেন্ট করবে অবশ্যই কিরকম হলো, আর যদি প্রশ্ন থাকে সেটাও জানিয়ে দেবে, সেটার উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।